চলো রতন, এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু নীলিমা, এই বাড়ি তোমার, তুমি এখানে বড় হয়েছো, এই পরিবেশ তোমার জীবন। আর নয় রতন, আমি অনেক সহ্য করেছি। আমার মনের কথা কেউ বোঝেনি। বারবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, তবুও সবাই আমার ভালোবাসাকে অসম্মান করেছে। নীলিমা, তুমি কোথায় যাচ্ছ? রতন তোমার যোগ্য নয়, রতনকে আমাদের সাথে মানায় না। কেন যোগ্য নয়? ভালোবাসার যোগ্যতা কি টাকা আর সম্পদ দিয়ে মাপা হয়? রতন একজন সৎ আর কঠোর পরিশ্রমী মানুষ। আমি তাকে ভালোবাসি। তুমি আমার জন্য এত কিছু করবে আমি ভাবিনি, কিন্তু তোমার পরিবার, তোমার নিজের বাবা। আমার পরিবার মানে কেবল সম্পর্ক নয় রতন। ভালোবাসা, সম্মান এইগুলো যদি না থাকে তবে সেই সম্পর্ক অর্থহীন। নীলিমা, তুমি আমার কথা শোনো, আমি তোমার বাবা, তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসাকে বুঝতে, তবে আমাকে এমন সিদ্ধান্ত নিতে হতো না বাবা। আমি জানি নীলিমা, তুমি দুঃখ পেয়েছো, কিন্তু তাও তোমাকে বলছি একবার ভাবো। আমি ভেবেছি বাবা, অনেক ভেবেছি, এবং আমি এটাও জানি রতনের সাথে আমি সুখী হব। তাই আমাকে আর আটকাতে চেষ্টা করো না। যদি এটা তোমার শেষ কথা হয় তবে আমি কিছু বলতে চাই না, তবে তোমাকে জানিয়ে রাখি, আমি সব সময় তোমাকে ভালো চাই। রতন, আমি জানি তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু সত্যি বলতে কি, সংসার চালানো এইভাবে সম্ভব নয়। প্রতিদিনের খরচ মেটানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখন। নীলিমা, আমি দিন রাত কাজ করছি, তবে কাজ করে যা টাকা আসে তা দিয়ে সব সময় হিসেব মেলাতে পারি না, বিশ্বাস করো। আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি। আমি জানি রতন, কিন্তু শুধু চেষ্টাতেই তো সব হয় না। তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন বলেছিলে আমরা একসাথে সব কিছু সামলে নেব, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমাদের এই পথটা না খুব কঠিন। আমি তোমাকে মিথ্যে বলিনি নীলিমা, আমি সত্যিই বিশ্বাস করতাম আমরা সব ঠিক করে নিতে পারবো, কিন্তু একের পর এক খরচ বাড়ছে, আয় বাড়ছে না। তাছাড়া পাড়ার লোকজনের কথাবার্তা, তোমার পরিবার, সব মিলিয়ে চাপটা দিন দিন বেড়েই চলেছে। পাড়ার লোকজন ওরা কি তোমার পাশে এসে তোমার সাহায্য করছে? শুধু কথা শোনাচ্ছে। আর আমার পরিবার, তারা তো আমাদের কথা শুনতেই চায় না। এই পরিস্থিতিতে তাদের দোষারোপের কোনো মানেই হয় না। আমি চেষ্টা করছি নীলিমা, তুমি তো জানো কাজের জন্য কত ঘুরতে হচ্ছে, কখনো ঠিকমতো খেতেও পারি না। আমি তোমার কষ্ট বুঝি রতন, কিন্তু কখনো কখনো মনে হয় আমরা সত্যি কি ঠিক কাজটা করেছি। আমি আমার পরিবারকে যখন ছেড়ে এসেছিলাম, ভেবেছিলাম ভালোবাসাই সবকিছু ঠিক করে দেবে, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সিদ্ধান্তই ভুল ছিল গো। তোমার কথা ঠিক, আমিও বুঝতে পারি তোমার জীবনের সব কিছু ছেড়ে এসে আমার সঙ্গে থাকা তোমার জন্য সহজ ছিল না, কিন্তু একবার ভেবে দেখো, যদি আমরা একে অপরের পাশে না থাকি তাহলে কে থাকবে? হ্যাঁ রতন, আমরা একসঙ্গে থাকার জন্যই তো লড়াই করছি, কিন্তু আমাদের কোনো একটা উপায় বের করতে হবে। এইভাবে চলতে থাকলে একসময় সব কিছু ভেঙে যাবে যে। তুমি ঠিক বলেছ নীলিমা, আমাদের আরও চেষ্টা করতে হবে, যদি দরকার পড়ে আমি অন্য কোথাও কাজের সন্ধান করব, কিন্তু তোমার পাশে থাকবার জন্য আমি সব কিছু করতে রাজি। আমিও চেষ্টা করব রতন, আমাদের নিজেদের জন্য, আমাদের ভালোবাসার জন্য একটা নতুন পথ বের করতেই হবে। আরে বৌমা, কেমন আছিস রে? ইস, তোকে তো এখন একদম দেখাই যায় না। বড় লোকের মেয়ে হয়ে এখন গরিব জামাইকে নিয়ে সংসার সামলাতে ব্যস্ত, তাই না রে? ভালোই আছি ঠাকুমা, আপনার খবর বলুন। আমার আবার কি খবর, আমার তো এই একই রকম চলছে রে। কিন্তু তোর বাবার খবর কি? কবে শেষবার একটু সাহায্য করলো তোর এই গরিব জামাইকে? বাবা তার নিজের মতনই আছেন, আর আমরা নিজেরাই চেষ্টা করছি ঠাকুমা। বাবার উপরে ভরসা করে তো আর সংসার চলবে না। বাহ, বড় লোকের মেয়ে হয়ে এখন গরিবের সান্ত্বনা নিয়ে চলছিস রে। তোর বাবা তো রাজা, আর তো উচিত ছিল তোর জামাইয়ের জন্য কিছু করা। তা না করে সব বোঝা তোরই ওপরে ফেলে দিল।
ঠাকুমা, বাবা কি করবেন সেটা ওনার বিষয়। আমি আমার নিজের সংসার নিজের মতন করে চালাচ্ছি। বাবার অর্থ বা সাহায্য চাওয়া আমি ঠিক বলে মনে করি না। ও মা, কি কথাই বলিস রে মেয়ে। তোর বাবা যদি একটু হাত বাড়ায়, তোর জামাইয়ের কপাল তো খুলে যায় রে। আরে তুই তো বড় বাড়ির মেয়ে, তোর মতন মেয়ে এইভাবে পড়ে থাকবে? ঠাকুমা, আমি গর্বিত আমার সিদ্ধান্ত নিয়ে। ছোট ঘরে থাকা নিয়ে আমার কোনো লজ্জা নেই। মানুষের সুখ টাকা দিয়ে মাপা যায় না, আর আমার সুখ আমার স্বামীর সঙ্গে। তা তোর সুখ থাকলেই ভালো, তবে বড় লোকের মেয়ে হয়ে এই হাল, আমার তো শুনেই বাবা মাথা খারাপ হয়ে যায়। তোর বাবা একটাও পয়সা দিল না, আর তুইও মনে করলি কিছুই চাইবি না। এ কি রকম কথা বাপু? আমি আমার বাবার টাকায় বা সাহায্যে নয়, নিজের চেষ্টাতেই সুখী হতে চাই। মনে রেখো বাচ্চা, সুখ বড় লোকের টাকাতেই আসে, আর গরিবের সংসার সুখের হয় না। সময়ই বলে দেবে ঠাকুমা। আপনি ভালো থাকুন। অবিনাশ বাবু, আপনি আবার এইভাবে মন খারাপ করে বসে আছেন? আর কি বলবো হরিপদ, মন তো কিছুতেই শান্তি পায় না। আমার মেয়েটার কথা ভাবলেই বুকটা ভারী হয়ে আসে। ও কোথায় কি অবস্থায় আছে? দুঃখ করছেন কেন? মেয়েটা নিজে নিজের জীবন বেছে নিয়েছে, কিন্তু মনটা খচখচ করে। মেয়েটা এমন বড় বাড়ির, আর এমন একটা ছেলের সঙ্গে গেল যে দিন এনে দিন খাচ্ছে। ওর কষ্টের কথা ভাবলেই আমি কষ্ট পাই। দেখেন বাবু, সন্তানের জন্য মায়া থাকা খুব স্বাভাবিক, কিন্তু আপনার মেয়ে নিজে যদি বলে ও ভালো আছে, আপনি কেন ভাবছেন? আপনার এই ভাবনা আপনার শরীর আর মনে শুধু কষ্ট বাড়াবে। কে জানি হরিপদ, মাঝে মাঝে মনে হয় আমি ওকে বুঝতে পারিনি। ও হয়তো ঠিকই করেছে। মেয়েটা যখন আপনার কাছে ছিল, আপনি যদি তখন আপনার মন থেকে ওদের মেনে নিতে পারতেন, তবে আজ আপনার এই কষ্টটা থাকতো না। ঠিক বলেছ, আমি তখন বুঝতে পারিনি, এখনো বুঝতে পারি না, কিন্তু আমার বুকটা তো ফেটে যায়। শোনেন বাবু, সন্তান বড় হলে নিজের পথ নিজে বেছে নেয়। আমরা তাদের জীবনের সবকিছু ঠিক করে দিতে পারি না। তোমার কথা ঠিক হরিপদ, আমি যে এতদিন এভাবে ভাবতে পারিনি। তুমি আজকে আমার চোখ খুলে দিলে। আর যতদিন আপনি মন খারাপ করে বসে থাকবেন, ততদিন আপনার কষ্ট কমবে না। ওদের মন থেকে আশীর্বাদ দিন। আপনি নিজের মতো ভালো থাকবার চেষ্টা করুন। তুমি ঠিক বলেছ হরিপদ। আরে রতন, তুই এখানে বসে আছিস কেন? কি আর করব বল গোপাল, সংসারের চিন্তায় আমার মাথা কাজ করছে না। আয় নেই, খরচ বাড়ছে, তার উপর চারিদিকে মানুষের কথা, মনে হয় যেন সবকিছু ভেঙে পড়ছে। সমস্যা তো ঠিকই বুঝেছি, আয় বাড়াতে হবে, বুঝলি? সেটা তো তুই জানিস। এখন উপায় কি সেটাই ভেবে দেখতে হবে। উপায় খুঁজেও তো কিছু পাই না। আর কি করব, কাজ তো পাচ্ছি না। দিন মজুরির কাজ করতে গেলেও লোকেরা মুচকি হাসে। আচ্ছা, নদীতে মাছ ধরবার কাজ করতে কেমন লাগবে? আমি তো দেখছি এ পাড়ায় অনেকেই মাছ ধরে দিন কাটায়। তুইও চেষ্টা কর। প্রথমে হয়তো পারবি না, কিন্তু ধীরে ধীরে আয় করতে পারবি। মাছ ধরা? আমি তো এ কাজ কোনোদিন করিনি, না জানলে কি করে করব? না জানলে শিখতে হবে রে ভাই। আর এ কাজ এমন কিছু কঠিন নয়। মানুষ নতুন কাজ শুরু করতে একবার ভাবেই। একবার শুরু করে দেখ। কিন্তু যদি সফল না হই, যদি মাছ না পাই, তাহলে আরো বেশি বিপদে পড়ব। শোন রতন, তোর হাতে সময় নেই। সংসার চালানোর দায় তোর উপর। চাপে পড়ে তোকেই সব কাজ করতে হবে। না করলে তো তোদের সংসারটা ধ্বংস হয়ে যাবে। চেষ্টা কর, প্রথমে একটু কষ্ট হবে, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তাহলে তুই বলছিস মাছ ধরাই আমার শেষ ভরসা? একদমই না, মাছ ধরাই একমাত্র উপায় নয়। তবে একটা কাজ তো শুরু হতে পারে। তুই এই কাজটা শুরু করে দেখ, এরপর অন্য কাজেরও রাস্তা খুলবে। দরকার হলে আমি তোকে সাহায্য করব। প্রথম দিকে কষ্ট হবে, সেটা মেনে নে। তুই তোর পরিবারের জন্য করতে পারবি।
গোপাল, তুই ঠিক বলেছিস। আমি এই বুদ্ধিটা নিলাম, মাছ ধরা শুরু করব, দেখাই যাক কি হয়। তবে তুই পাশে থাকবি তো? আমি তো তোর পাশেই আছি, চিন্তা করিস না। তুই শুধু শুরু কর, বাকিটা দেখবি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। রতন, এত রাতে কোথায় যাচ্ছ? রাতের বেলায় গঙ্গায় নামা কি ঠিক হবে? নীলিমা, চিন্তা করো না। নদীতে রাতে মাছ ধরলে কালকে সকালে বিক্রি করতে পারবো। আর তাছাড়া আমাদের সংসারের জন্য আমি তো কিছু করতে চাই। জানো না রাতের গঙ্গায় ঝড় উঠলে কি হয়? জলস্রোত কত ভয়ানক হয়। আমি বলছি আজ রাতে যেও না, বরং কাল সকালে নিরাপদে যাও। বুঝি তোমার চিন্তা আমার জন্য, কিন্তু নীলিমা, যদি আমরা শুধু নিরাপত্তার জন্য অপেক্ষা করি তাহলে তো এই অভাব মেটানো যাবে না। রাতের গঙ্গায় ঝুঁকি থাকলেও কালকে সকালে মাছের ভালো দাম পাবো। তুমি নিজেই একবার ভাবো, যদি নদীতে কিছু হয় তাহলে আমাদের কি হবে? আমি যে শুধু তোমার উপরে ভরসা করে আছি গো। নীলিমা, আমি তোমার চিন্তা বুঝি, কিন্তু আমাদের বর্তমান অবস্থা তো দেখতে পাচ্ছ। আমি সাবধানে যাব, কিচ্ছু হবে না। তুমি শুধু এই কথাই বলো, কিন্তু যদি একটা রাত আমাদের জীবন বদলে দেয়, আমি তেমনটা কিছুতেই হতে দিতে পারবো না। আমার কথা শোনো, আজ রাতে যেও না। নীলিমা, আমি তোমার ক্ষমতা বুঝি, কিন্তু আমারও কিছু করবার ক্ষমতা আছে। আমি নিজের নিরাপত্তা জানি। আজ রাতের মাছ ধরবার পরিকল্পনা আমি বাতিল করতে পারি না। এটা আমাদের জন্যই করতে হবে। তাহলে তুমি আমার কথা শুনবে না তো? তোমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ভবিষ্যৎ দেখতে চাইছো? দেখো নীলিমা, আমাকে যেতেই হবে। আমি সাবধানেই থাকবো আর ঠিক ফিরে আসবো, চিন্তা করো না। আরে রতন, কিরে, বাজার থেকে ফিরছিস? বেচাকেনা কেমন চলছে? ভালোই চলছে গোপাল। কালকে রাতে নদী থেকে বেশ ভালোই মাছ পেয়েছি, সেগুলোর বাজারে বেশ ভালোই দাম পেলাম। সত্যি বলছিস? তুই যে এত পরিশ্রম করতে পারবি ভাবিনি রে। জীবনে চাপে না পড়লে কেউ কখনো শেখে না গোপাল। সংসারের দায়িত্ব যখন আমার কাঁধে, তখন কাজ না করে উপায় নেই। ঠিক বলেছিস। তা কত কামাই হলো আজকে? আজ তো বেশ ভালোই হয়েছে। এক দুজন বায়না করে দাম কমানোর চেষ্টা করেছিল, কিন্তু বেশিরভাগ লোক সঠিক দাম দিয়েই কিনেছে। এই তো, তুই তো এখন রীতিমতো ব্যবসায়ী হয়ে গেছিস। মাছ বিক্রি করে ভালোই কামাচ্ছিস। কষ্ট করছি সেটা ঠিক, তবে তাজা মাছ আর সকালের বাজার দুটোই একসঙ্গে খুব ভালো ফল দিচ্ছে। তা তুই নিজের কৌশলটা বেশ ভালোই বের করে নিয়েছিস। তা এখন সুখে আছিস তো? সুখ একদিনে আসবে না রে গোপাল, তবে হ্যাঁ, এই যে আজকে মাছ বিক্রি করে কিছু টাকা হাতে এসেছে, মনে হচ্ছে আজকে অন্তত আমরা নিশ্চিন্তে ভাত খেতে পারবো। এমনটাই হোক রে রতন, তোর চেষ্টা যেন কখনো থেমে না যায়। আজকের বাজার যেমন ভালো গেছে, প্রতিদিন তেমন হোক। তোর কথা মতো শুরু করলাম, আমার এখনো ফল পাচ্ছি। অবিনাশবাবু কেমন আছেন? ভালো খবর নিয়ে এসেছি। আরে হরিপদ, কি ভালো খবর বলো দেখি। হ্যাঁ, ভালো খবরটা হলো রতন আর নীলিমা গঙ্গার পাড়ে নতুন একটা বড় বাড়ি তৈরি করেছে। মাত্র 3 মাসের মধ্যেই কাজ শেষ করে ফেলেছে। কি বলছো তুমি? বড় বাড়ি মাত্র 3 মাস আগে কিভাবে করলো? ঠিকই বলছি। শুনলাম রতন নদীর মাছ ধরে আবার বাজারে বিক্রি করে বেশ ভালো রোজগার করছে। তারা দিনরাত খেটেছে। তা বলছো 3 মাসেই তারা এসব করলো? তুমি নিজে দেখেছো? হ্যাঁ, নিজের চোখে দেখেছি। বাড়িটা বেশ বড় সড়ো, দোতলা, ওপরে টিনের ছাদ। গ্রামের লোকজন বলছে এ তো শহরের মতো বাড়ি হয়ে গেছে। আমার মেয়ে আর রতন এটা করলো, আমি ভাবতেই পারছি না। তুমি কি নিশ্চিত? একদম নিশ্চিত। আমার তো আর কিছু বলবার নেই। যদি সত্যি এমন কিছু করে থাকে তবে আমি তাদের জন্য গর্বিত, কিন্তু তারা কি একবার আমার কাছে এসে জানাতে পারতো না? হয়তো তারা ভাবছে আপনি এখনো তাদের মেনে নেবেন না। আর এই কাজ করে তারা দেখিয়েছে
তারা একসাথে থেকে সব কিছু করতে পারে। আপনি যদি নরম হন একটু, হয়তো আবার তাদের কাছে পাবেন। হ্যাঁ, আমি ভাবব। 3 মাসে এমন একটা বড় বাড়ি, আমার মেয়ে আর তার স্বামীর এত পরিশ্রমে আমি সত্যি অবাক। ঠিক বলছেন, আমারও খুব ভালো লাগছে। আমি শুধু চাই আপনি যেন তাদের সঙ্গে আবার ভালো সম্পর্ক তৈরি করেন। আরে বৌমা, আজকাল তো বেশ সেজে গুজে বেড়াচ্ছিস দেখছি রে। বাড়ি ঘরও তো বেশ ঝকঝকেই লাগছে। কি খবর? অনেক টাকা পাচ্ছিস নাকি রে? না ঠাকুমা, তেমন কিছু নয়, ওই নিজের মতন করে সংসার চালাচ্ছি আর কি। তুমি ভালো আছো তো? আমি ভালোই আছি, তবে দেখছি তুই তো বেশ পায়ের নিচে মাটি পেয়েছিস। তা এত ভালো কিভাবে চলছিস রে? তাই তো ভাবছি, সবার সংসার কষ্টে চলে, আর তুই তো দেখছি বেশ সুখেই আছিস। চেষ্টা করছি ঠাকুমা, ভালো থাকার জন্য পরিশ্রম করতে হয়, তাই করছি। আরে বৌমা, কথাটা তুই ঠিকই বলেছিস, তবে সব সময় এত ভালো থাকলে কি ভালো দেখায়? একটু অন্যদের দিকেও তো তাকাতে হয়। তোদের এত সুখ দেখে কিন্তু ভালো লাগে না। ঠাকুমা, তুমি এ কি বলছো? সুখে থাকা কি অপরাধ নাকি? অপরাধ নয়, তবে বেশি সুখে থাকলে লোকজন চুপ থাকে না। তোরা যত ভালো থাকিস ততই তোর পেছনে লোকে লাগবে। ঠাকুমা, আমরা তো কাউকে কষ্ট দিচ্ছি না, নিজেদের পরিশ্রমে ভালো থাকার চেষ্টা করছি। তোমার আমাদের উপরে এত রাগ কেন গো? ওসব বড় বড় কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই রে। তোদের দেখে অনেকেই হিংসে করে। আমিও তো একসময় সুখেই ছিলাম, কিন্তু সেই দিন চলে গেছে। এখন তোরা যেইভাবে হাসি খুশি থাকিস তা দেখলেই না গা একেবারে জ্বলে যায়। তুমিও তো চেষ্টা করতে পারো ঠাকুমা, আমাদের দেখে রাগ করার বদলে বরং নিজের জীবন বদলানোর চেষ্টা করো। কি বললি? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোদের সুখ শেষ করে দেবে কেউ না কেউ, সেইটা তুই মনে রাখ। চেষ্টা তো অনেকেই করবে ঠাকুমা, কিন্তু আমি জানি কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের সুখ আমাদের নিজেদের তৈরি, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আরে লতা, কেমন আছিস? আমি ভালোই আছি, একটা কথা বলতে এলাম। কি কথা রে? শোন নীলিমা, আমি তোকে আগেও বলেছি বুড়ির থেকে একটু সাবধানে থাকিস। ও তোদের ভালো চাইছে না, সেটা তুই জানিস। লতা, তুই সব সময় বুড়িকে নিয়েই চিন্তা করিস, ও তো আমার কিছু করতেই পারবে না। ঠিকই বলছিস, কিন্তু তাও সাবধানে থাকা ভালো। বুড়ি ভেতরে ভেতরে তোদের ক্ষতি করার পথ খোঁজে, ওর মনের কালোটা আমি ভালোই বুঝি রে। আমরা সৎভাবে চলছি, আমাদের কিছু হবে না। আহা, তুই বুঝতে চাইছিস না, তুই ভালো মেয়ে, কিন্তু দুনিয়া তো ভালো না। আচ্ছা, তোর কথা মনে রাখবো, তবে এতটা চিন্তা করিস না তুই। ও মা গো, কে? মনে হচ্ছে কেউ তোর ক্ষতি করার চেষ্টা করেছে। লতা, তুই না থাকলে আমি হয়তো বড় বিপদে পড়তাম। এখন বুঝতে পারছি তুই কেন এতটা জোর দিচ্ছিলি। আমি তোদের ভালো চাই বলেই বলেছিলাম, বুঝেছিস? তুই সাবধান ছিলি বলে আজ বিপদ থেকে বেঁচে গেলি। হ্যাঁ লতা, এবার থেকে আমি আরো সাবধান থাকবো। তোকে অনেক অনেক ধন্যবাদ। বাবা, তুমি তুমি এসেছো? তুমি কেন কিছু জানাওনি? আমি জানাতে চাইনি মা, দেখতে এসেছি তোরা কেমন আছিস, তোদের নতুন বাড়ি কেমন হলো। আসুন বাবা, বসুন। ধন্যবাদ জামাই, বসবো বটে, তবে তার আগে কিছু বলবো। আমি তোদের নিয়ে খুব চিন্তায় ছিলাম।
কিন্তু তোরা নিজেরা এত বড় একটা বাড়ি করেছিস, তোদের দেখে আমি সত্যিই গর্বিত। বাবা, তুমি সত্যি বলছো? এতদিন তো তুমি... এতদিন ভাবতাম হয়তো তোর এই সিদ্ধান্ত ভুল ছিল। রতন, আমি তোমার উপর খুব খুশি। তুমি আমার মেয়েকে এমন সুন্দরভাবে আগলে রেখেছো, সেটা আমি কখনোই ভুলবো না। এটা তো আমার দায়িত্ব বাবা। নীলিমা আমার জীবনের সবকিছু। আমি চেষ্টা করেছি আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে। তুমি শুধু চেষ্টা করোনি, তুমি প্রমাণ করেছো। আমি তোমাদের জন্য গর্বিত। আর এই বাড়িটা, এটা তো তোমাদের ভালোবাসার ফল। বাবা, তুমি যে এসব বলছো, এটা শুনেই আমি সব কষ্ট ভুলে যাচ্ছি। তোমার আশীর্বাদ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আজ থেকে তোমাদের মেনে নিলাম। ধন্যবাদ বাবা। আমরা সব সময় শুধু তোমার আশীর্বাদ চাই। আশীর্বাদ তো তোদের উপর সবসময় ছিল। ভালোবাসা আর পরিশ্রম দিয়ে যে সব কিছু সম্ভব, সেটা তোরা আমাকে শেখালি। তোমার কুকর্ম তো দিন দিন বেরিয়ে চলেছে। গ্রামে এমন লোক আমরা চাই না, যারা দিন রাত সবাইকে বিপদে ফেলবার ফন্দি করে। কি বলছো কি হরি? আমি কোন কুকর্ম করছি? কেন নীলিমাকে ভয় দেখানোর ফন্দি করনি? ও মা, আমি নীলিমাকে ভয় দেখাতে যাব কেন গো? আবার মিথ্যে কথা। আমি তোমাকে সাবধান করে দিলাম, যদি তুমি এবারও নিজের স্বভাব না বদলাও, তাহলে গ্রাম পঞ্চায়েতে সবাই মিলে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি এবার থেকে সাবধানেই থাকবো। আমি আর কারো কোনো ক্ষতি করব না। ভালো, সেটা তোমার জন্যই মঙ্গল। তুমি ঠিক থাকলে তোমাকেও কেউ কিছু বলবে না, কিন্তু যদি কারোর ক্ষতি হয় তাহলে তোমাকে গ্রাম ছাড়া করবই।